জামাতের মতো একটা দলের পক্ষে কোনো ধরনের বিনিময় ছাড়া আপনি খুল্লামখুল্লা তাদের সমর্থন দিয়েছেন, ফলে একটা নৈতিক জায়গা লুজ হয়েছে। আর দ্বিতীয়ত আর একটা জিনিস আসছে, এখন মোমেন্টাম এবং লজিস্টিক্স আসছে কিনা, আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ছিল না, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেক ডাউন ছিল। এই দুইটার প্রেক্ষিতে দলের মধ্যে কয়েকটা মতামত তৈরি হয়। এ ব্যাপারে বড় কোনো রাজনৈতিক দলের আসলে এখানে পরোক্ষভাবে কোনো কিছু ছিল কিনা, যে প্রধান যারা ছিলেন বাংলাদেশের তারা ম্যাক্সিমামরাই হচ্ছে ছাত্র শিবির থেকে আসা, তো তারা ছাত্র শিবির করেন, ডেফিনেটলি যারা ছাত্র শিবির এক্স হয়ে যাবেন তারা হয়তো অনেকে সেখানে যুক্ত হবেন। আমরা তো জানি যে অ্যাজ ইউজুয়াল জামাতে তারা যোগদান করে, তো তখন তো মানুষ মানে ম্যানপাওয়ারটা ভাগ হয়ে যাবে না, এটা যদি হইতো তাহলে তো আমাদের এই লিডারশিপগুলো জামাত ইসলামে যাইতো, কিন্তু তারা তো জামাত ইসলামে যায়নি। এখন আবার নতুন একটা দল তৈরি করছেন, নতুনভাবে স্বপ্ন দেখাচ্ছেন, তাহলে যে পূর্বের যাদেরকে স্বপ্ন দেখালেন তাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে কিনা? এক নম্বরে বলবো, এখানে সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষেরই একটা সমঝোতার মধ্য দিয়ে একটা সুন্দর কুসুম কুসুম মানে রাষ্ট্র পরিচালনা চলছে। এটা এই কারণে বলছি যে এখনকার যেই মূল চ্যালেঞ্জ, একটা 15-20 বছর পরে কার্যত একটা ডেমোক্রেটিক সরকার আসলো, যেখানে যেই ইয়াংরা নেতৃত্ব দিয়েছে বা যাদের রক্তের বিনিময়ে এই সরকার, এনসিপি বাংলাদেশের হিস্ট্রি যদি আপনি দেখেন, এটাই একমাত্র ব্যর্থ প্রজেক্ট। এর আগে যতবার গণঅভ্যুত্থান বা বড় আন্দোলন হয়েছে, এবং পৃথিবীর ইতিহাসে এটা খুব কমন, যারা নেতৃত্ব দেয় তারাই ক্ষমতায় যায়। মানুষের তীব্র আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমাদের সকল যারা লিডারশিপ ছিল তাদের তীব্র লোভের কারণে এই জিনিসটা আমরা করতে পারি না। আমি ওয়ান ম্যান আর্মি পার্টি বানাইতে চাই না, কারণ আমি তো বাংলাদেশের শুধু একজন সংসদ সদস্য হইতে চাই না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চাই, এবং সেটা এই জেডিপি থেকেই হইতে চাই। যদি জোটবদ্ধভাবে আন্দোলনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার পার্টি জেডিপি কোন দিকে থাকবে? জেডিপি খুব ক্লিয়ারলি যে কথাটা বলছে যে আমরা এই দুই বলয়ের বাইরে একটা বলয় বানাইতে চাই, যেটা এই মুহূর্তে নাই। ইতিহাসে আমরা দেখেছি যখনই কোনো জনপদে অন্যায় অথবা জুলুম হয়েছে সেই সময় সেখানে অভ্যুত্থান অথবা বিপ্লব হয়েছে, এবং সেই অভ্যুত্থান এবং বিপ্লবের পরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক মহল অথবা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটিকে কেন্দ্র করে। আমরা দেখলাম যে 24-এ যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী বেশ কয়েকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়েছে। আমরা দেখলাম যে সম্প্রতি হয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি যে পার্টি, সেটি আমরা আজকে মিরর ক্যাফেতে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে আছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমেদ। আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত। আপনাকে স্বাগত। 24-এর পরে আমরা দেখলাম যে বেশ কয়েকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়েছে, বাংলাদেশও হয়েছে, এবং আপনি এখন একটি করেছেন যেটি হলো জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি। তো আপনি তো বাংলাদেশেও ছিলেন, আসলে সেটি ভেঙেই মূলত এটি হলো, ভাঙ্গার কি কারণ ছিল? আচ্ছা, এটা একটু হিস্ট্রির একটু পিছন থেকে বললে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যখন বাংলাদেশ গঠন করি, এর কিছুদিন পরেই তো নির্বাচনটা আসে। আমি নির্বাচন থেকে একটু শুরু করি। নির্বাচনী ডামাডোল যখন শুরু হয় তখন একটা জোট মহাজোটের আলাপ শুরু হয়, এবং আমরা রাজনৈতিক দল না হয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও আমাদেরকে নিয়েই একটা আলাপ শুরু হয়েছিল একটা জোট গঠনের ব্যাপারে, যেটা হলো বিএনপি এবং জামাত বলয়ের বাইরে একটা থার্ড ফ্যাক্টর বা তৃতীয় বলয় হিসেবে কাজ করবে। এবং সেইখানে আমরা ছিলাম, মানে বাংলাদেশ ছিলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল, এবি পার্টি ছিল, আর এনসিপি ছিল। এবং এই চারটা দল, আমার মনে আছে একটা মানে এই সিরিজ মিটিং হয়েছে, সর্বশেষ যেই মিটিংটা যেখানে ডিসাইসিভ মিটিং ছিল, সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এই চারটা দল একটা জোটের কনভার্ট হবে। সারা রাত ধরে একটা মিটিং হয়েছে, এবং সেইখানে এনসিপির নেতারা খুব মানে আমরা তো আকাঙ্ক্ষা, তারা হলো অনেক বেশি কনফিডেন্স দেখাচ্ছিলেন যে তারা একটা এরকম তৃতীয় বলয় করবেন এবং তারা ক্ষমতায় চলে যাবেন, এরকম একটা তাদের আগ্রহের জায়গা ছিল আর কি। তো সেই জায়গার থেকে নাটকীয়ভাবে আমাদের যেদিন ঘোষণা হওয়ার কথা, এটা আত্মপ্রকাশ হওয়ার কথা, তার আগের রাত্রে এনসিপি নানা নাটকীয়তা করে বলে যে বাংলাদেশের কারণে নাকি এই জোটটা হবে না। এবং আমাদের তখন আমরা বললাম যে আমাদেরকে বাদ দিয়ে হলেও যদি এই জোটটা হয়, আমরা চাই এই জোটটা হোক, কারণ এটা জাতির জন্য দরকার। তার একটা তৃতীয় জায়গা দরকার, যেটা হলো নয়া রাজনৈতিক বন্দোবস্ত, নতুন ধারার রাজনীতি, নানা বিতর্ক থাকা সত্ত্বেও। এবং সেই আলাপের প্রেক্ষিতে এই আলাপও হয়েছিল যে এনসিপি তো নানা ধরেন যে দুর্নীতির অভিযোগও নানা বিতর্ক তাদের রয়েছে, তখন তারা প্রয়োজনে একটা ন্যাশনাল অ্যাপোলজি দিবে যে যা হয়েছে হয়েছে, আমাদের কিছু ভুল হয়ে গেছে, বয়স এবং অন্যান্য সীমাবদ্ধতার কারণে, অভিজ্ঞতার সীমাবদ্ধতার কারণে আমরা এখন দেশের পক্ষে কাজ করব। তো সেই জোটটা তখন হয় নাই। এর কয়েকদিন পরে আবার নানাভাবে ঘুরে ফিরে একটা 3 দলীয় জোট হয়েছিল, সেখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল, এবি পার্টি ছিল,
আর এনসিপি ছিল। এবং বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা যে এই জোটটা ফাংশন করে নাই। ফাংশন তো পরের আলাপ, মানে ওই ঘোষণাই হয়েছে এবং ওইটাই শুরু ওইটাই শেষ, ঘোষণা হয়ে শেষ। হ্যাঁ, ঘোষণা হয়ে শেষ। আমার যে ধারণা ওইখান থেকে যেহেতু হাসনাত কায়ুমবাইদের যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা তো জামাতের হয়তো মগবাজার অফিসটা চিনেন না, ফলে সে ওইদিকে যাইতে পারেন নাই। বাকি যে দুইটা পার্টি ছিল, আমার ধারণা আর কি, এটা ধারণা করে বলতেছি, দুই পার্টি হয়তো জোটগত আলাপে না গিয়ে দুইজন হয়তো দুই জামাত নেতার বাসায়, অথবা একজন ধরেন মগবাজার চলে গেছে, একজন পল্টন অফিসে গেছে, অথবা একজন বসুন্ধরা জামাতের আমিরের অফিসে গেছে। তো যেটা হয়েছে যে এই জোটটার ফাংশন করে না, এবং এই জোটটা যেখানে কমিটমেন্ট ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন এই অর্থেই এখানে রাজি হয়েছিল যে এই জোটটা জামাত এবং বিএনপি এই দুই বলার বাইরে একটা থার্ড ফ্যাক্টর আকারে কাজ করবে। সো আমাদের সাথে ধরেন প্রথম একভাবে যেটা হয়েছে তার সাথে তো সুস্পষ্ট প্রতারণা হয়েছে, এবং পরবর্তীতে শোনা গেছে যে ওই যে বাকি যে দুই জোট, সেটাও একটা প্রতিযোগিতা হয়েছে কে কার আগে জামাতের কাছে নিজেকে বিক্রি করতে পারে। এবং বলা হয়ে থাকে যে এনসিপি নিজেকে আগে বিক্রি করতে পেরে এবি পার্টিকে ফেলে নিজে জোটটা করে ফেলছে। এজন্য দেখবেন যে এবি পার্টির জোটে আছে কি নাই এটা জানতে কিন্তু আমাদের 2 দিন সময় লাগছে। ঠিক আছে, বাই দ্য ওয়ে, সো ওই সময় যেটা হয়েছে, আমরা এই নির্বাচনী যে এই ডামাডোল এটার থেকে ছিটকে পড়েছি। এই ছিটকে পড়ার প্রেক্ষিতে আমাদের কেন্দ্রীয় কমিটি, যেটাকে আমরা জেনারেল বডি বলি, আর সারা দেশের আহ্বায়ক সদস্য সচিবদের নিয়ে আমাদের একটা বড় বডি ছিল জাতীয় সমন্বয় সভা। এই দুইটা সভা আমরা ঢাকায় করি, মানে সশরীরে এই সভা হয়, এবং সেইখানে সবাই সিদ্ধান্ত নেয় যে তারা এনসিপি জোটেও যাইতে চায় না, মানে এনসিপির সাথেও কাজ করতে চায় না, জামাতের সাথেও না, বিএনপির সাথেও না, তারা একটা স্বতন্ত্র জায়গা ধরে রাখতে চায়। তখন একটা আলাপ আসে যে আমরা যেহেতু রাজনৈতিক দল না, আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করব না, আমাদের স্বতন্ত্র 2 জন ইলেকশন করেছিলেন যদিও, মোটা দাগে তো আমরা ইলেকশনে নাই, তাইলে আমরা কি করব? এই কোয়েশ্চেনের আলাপচারিতার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত আসে যে আমরা কোনো দলকে দলগতভাবে সাপোর্ট দেব না। আমরা কেউ সাপোর্ট দিতে চাইলে, যদি একান্তই কাজ করতে চাই, ব্যক্তিগতভাবে, সেটা বিএনপি জামাত যে কোনো কারো হইতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে এই যে সিদ্ধান্তটা মানে ব্যক্তিগতভাবে সমর্থকদের এটা আত্মঘাতী ছিল কিনা, কারণ একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের যখন কেউ কাউকে সমর্থন দেয়, এটা তো আসলে অনেকটাই প্রকাশ পেয়ে যায়। যেহেতু মানে নির্বাচন তো একটা উৎসবের নামাজ, বাংলাদেশে 5 বছর পর পর আসে, আর এটা তো আসছে 20 বছর পরে অন অ্যাভারেজ। তো এইরকম একটা জায়গা, যেমন আমার মতো ইয়াংরা এখন পর্যন্ত ভোটই দিতে পারে না, এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ তার আসছে। তো এরকম একটা জায়গা থেকে তাকে নিবারণ করা, নিবৃত্ত করা খুব টাফ। ওই রিয়ালিটির জায়গা থেকেই আমরা এই সিদ্ধান্তটা নিই। কিন্তু এই সিদ্ধান্ত নিলেও এর একটা ইনার মিনিং ছিল, সেটা হচ্ছে যে নেতাকর্মীদের তো আমি ফিরায় রাখতে পারবো না। ঠিক আছে, তারা জামাত, এনসিপি, বিএনপি যে যারকেই সমর্থন দেয় দিবে, তো ম্যাক্সিমাম আসলে জামাতকেই সমর্থন দিয়েছে। কিন্তু আমার টপ লিডারশিপ একটা নিরপেক্ষ অবস্থান ধরে রাখবো, যে আমরা কোথাও উচিত ছিল। কিন্তু দেখা গেছে নির্বাচনী ডামাডোল যত আগায় আসছে, আমি ব্যতীত আমার পার্টির সকল লিডারশিপ, টপ লিডারশিপ, আমাদের 5 জনের অর্গানোগ্রাম ছিল, সেখানের বাকি 4 জনই আসলে জামাতের সপক্ষে একেবারে খুল্লা ক্যাম্পেইন করেছেন। এটার মধ্য দিয়ে যেটা হয়েছে, আমাদের একটা নতুন দল গড়ার যে নৈতিক ভিত্তি, সেটা অনেক ডাউন হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমাদের এই আপনার কোশ্চেনটা ছিল যে কেন ধরেন যে ভাঙলো, সেই জায়গা থেকে তো আমি আবার এইটা একটা সিনারিও বললাম। আর একটা সিনারিও হচ্ছে, আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা রাজনৈতিক দল গঠনের নিমিত্তে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েছি। তো আমাদের টার্গেট ছিল যে 3 মাস একটু গুছায় এরপরে আমরা পার্টিতে সুইচ করব। তো 3 মাস গড়ানোর পরে আমাদের মনে হয়েছে আমাদের আরও কিছু সময় প্রস্তুতির জন্য দরকার। সেই আলাপচারিতার বেসিসে সর্বশেষ যেটা আসছে যে আমরা জাতীয় ইলেকশনের পরে পার্টিতে কনভার্ট হব। এখন জাতীয় ইলেকশন যখন হয়ে গেছে, আমরা জেনারেল বডি যখন বসেছি, তখন ক্রাইসিস দেখা দিচ্ছে কয়েক ধরনের। এক নাম্বার হচ্ছে যে এখন মোমেন্টাম আছে কি নাই। মোমেন্টাম থাকবে কেন কিছুদিন আগেই তো আপনি আসলে একটা ধরেন যে জামাতের মতো একটা দলের পক্ষে কোনো ধরনের বিনিময় ছাড়া আপনি খুল্লা তাদের সমর্থন দিয়েছেন, ফলে একটা নৈতিক জায়গা লুজ হয়েছে। আর দ্বিতীয়ত আর একটা জিনিস আসছে, এখন মোমেন্টাম এবং লজিস্টিক্স আছে কিনা। আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ছিল না, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেক ডাউন ছিল। এই দুইটার প্রেক্ষিতে দলের মধ্যে কয়েকটা মতামত তৈরি হয়। একটা মতামত তৈরি হয় যে সামর্থ্য যতটুকু আছে, আমরা যদি পার্টিতে না যাই এটা আরও কমবে, সুতরাং এই সামর্থ্য নিয়েই আমাদের পার্টিতে কনভার্ট হওয়া উচিত। আমার টাকা পয়সা না থাকলেও সারা দেশের মানুষের ভালোবাসা, মানে নেতাকর্মীদের ভালোবাসা, প্রচেষ্টা, এবং সারা দেশে আমার একটা সাংগঠনিক কাঠামো থাকা, এটা আমার ছিল। ফলে এইটাকে আমি পার্টিতে কনভার্ট করি, এটা আমার পজিশন ছিল। আর আরেকটা পজিশন ছিল যে আমরা আরেকটু সময় নেই, কিছু না করি, এভাবে আপাতত প্ল্যাটফর্ম হিসেবেই থাকি। আর আরেকটা
ইয়া ছিল যে রেসপেক্টফুল কোনো অ্যামালগেশন কোনো পলিটিক্যাল পার্টির সাথে হইতে পারে কিনা। রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসলে দল না হওয়া, এ ব্যাপারে বড় কোনো রাজনৈতিক দলের আসলে এখানে পরোক্ষভাবে কোনো কিছু ছিল কিনা, যে তারা যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম করে, যদি সরাসরি বলি যে আপনাদের প্রধান যারা ছিলেন বাংলাদেশের, তারা ম্যাক্সিমামরাই হচ্ছে ছাত্র শিবির থেকে আসা, তো তারা ছাত্র শিবির করেন, ডেফিনেটলি যারা ছাত্র শিবির এক্স হয়ে যাবেন তারা হয়তো অনেকে সেখানে যুক্ত হবেন। আমরা তো জানি যে অ্যাজ ইউজুয়াল জামাতে তারা যোগদান করে, তো তখন তো মানুষ মানে ম্যানপাওয়ারটা ভাগ হয়ে যাবে না, এটা যদি হইতো তাহলে তো আমাদের এই লিডারশিপগুলো জামাত ইসলামে যাইতো, কিন্তু তারা তো জামাত ইসলামে যায়নি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে জামাতের কোনো টপ লিডারশিপের সাথে আমার কানেকশন নেই, ফলে তারা কোনো ধরনের এই ধরবার কোনো এইরকম মিটিং সিটিংয়ে আমি বসি নাই তাদের সাথে, ফলে তারা এই ধরনের কোনো ডিরেকশন ওই অর্থে দিয়েছেন কিনা যে তোমরা পার্টি করতে পারবে না বা পার্টি করলে এই রেস্ট্রিকশন আছে, সেটা আমার জানা নেই। এটা তারাই বলতে পারবেন বা যারা চলে গেছেন তারা বলতে পারবেন এক্স্যাক্টলি, এটা আমার কাছে এক্স্যাক্ট তথ্য। আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম সে সময় দেখেছিলাম যে বাংলাদেশটা আসলে জামাতের বি টিম, তার হয়তো অর্থায়নে না, চালায়। জামাত আমাদের অর্থায়নও ছিল না, এটা আপনি শিওর থাকতে পারেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমাদের অর্থনৈতিক যে ট্রাজেক্টরি সেটা তো আমি জানি। আমাদের কখনোই খুব ভালো টাকা পয়সা ছিল না। আমরা বেসিক্যালি নেতাকর্মীদের চাঁদা, বিভিন্ন যারা একটু মানে কম্পারেটিভলি সক্ষমতা ভালো তাদেরকে বলছি এই প্রোগ্রামটা আপনি উঠান, এইভাবে করে করে আমাদের এটা ম্যানেজমেন্ট হয়েছে। ক্রাউড ফান্ডিং থেকে কিছু টাকা আসছে, এই প্রক্রিয়াই হয়েছে, ফলে এইখানে কোনো বিগ ডোনেশনও আসলে ঢুকে নাই এবং আমরা খুব অল্পই তো প্রোগ্রাম করতে পেরেছি। আসলে আর্থিক সক্ষমতা থাকলে আমাদের প্রোগ্রাম নিঃসন্দেহে অনেক বেশি হইতো। জামাতের কাছ থেকে কোনো ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা, লজিস্টিক্সের সুযোগ সুবিধা, জনবলের সুযোগ সুবিধা, এগুলো আমরা কখনোই নেই, এটা ফর শিওর। বাংলাদেশ এখন 3টি ভাগে বিভক্ত, অনেকেই বলেন। সেটি হচ্ছে একটি অংশ থেকে গেছে, আপনার নতুন পার্টি তৈরি করেছেন, আর একটা অংশ এনসিপিতে গিয়েছে। আপনি বলছিলেন যে নৈতিক যে দুর্বলতা, যে আপনার একটা প্রত্যাশা নিয়ে দল শুরু করেছিলেন, অনেককে অ্যাকোমোডেট করেছেন, অনেককে স্বপ্ন দেখিয়েছেন, এখন আবার নতুন একটা দল তৈরি করছেন, নতুনভাবে স্বপ্ন দেখাচ্ছেন। তাহলে যে পূর্বের যাদেরকে স্বপ্ন দেখালেন তাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে কিনা? এক নাম্বার হচ্ছে আপনাকে আমি বলি, আমি ব্যক্তিগতভাবে আমি আমার সোশ্যাল মিডিয়ায় আমার যে অডিয়েন্স নেতাকর্মী তাদের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু মানে যদি আমরা একটু ইনার সিনারিওটা দেখি, আমি তো ক্ষমা চেয়েছি যে বাংলাদেশের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমরা বারবার বলতাম বাংলাদেশ একটা মিড ক্যাটাগরির পলিটিক্যাল পার্টি, এখান থেকে আমরা উত্তরণ ঘটাবো, শিফট করব, সেইটা পারি নাই, সেই কারণে আমি ধরেন ক্ষমাটা চেয়েছি। কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা হয়েছে বাংলাদেশের সূচনা হয়েছিল, আমরা নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, সেইখান থেকে বের হওয়ার প্রেক্ষিতে, অর্থাৎ নাগরিক কমিটির নেতাকর্মীদের বিরুদ্ধে তখন অনেকগুলো দুর্নীতির অভিযোগ ছিল এবং আরও অন্যান্য ইডিওলজিক্যাল পারসেপশনের যে বাংলাদেশের যে তহজিব তমদ্দুন, এইটা বিরোধী অনেক প্রক্রিয়া এবং পজিশন নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে একটা পজিশন ছিল। অর্থাৎ নাগরিক কমিটির অল্টার ইগো হিসেবে একটা প্ল্যাটফর্ম গড়ে ওঠে যেটা ছিল বাংলাদেশ। ফলে তারা নাগরিক কমিটি, নাগরিক পার্টিতে যাবেন না, এই জন্য বাংলাদেশ গড়ে তুলেছেন। কিন্তু ওই যে শুরুতে বলছিলাম নির্বাচনী নানা ট্রাজেক্টরি, তখন যেটা আইসা দাঁড়াচ্ছে যে আমাদের তাহলে 3টে অপশন, একটা হলো এখন কিছু করব না বা আসলে কিছুই করব না কখনো, আর হলো একটা পার্টি করা, আর একটা হলো অন্য কোনো পার্টির সাথে অ্যামালিগেশনে যাওয়া। তো এখন অপশন ধরেন আছে এনসিপি। সো যখন এনসিপির অপশনটা আসে, এখানে অনেকে একটু ভুল বোঝাবুঝি করে, মানে যে আমি আগে পার্টি গঠন করে ফেলছি, তারা তো মাত্র গেল। বেসিক্যালি এই ডিসিশনটা যখন আসে যে তারা এনসিপিতে যাবেন, তখনই আমি যেহেতু এনসিপিতে যাব না, আমার তো একটা ওয়ে আউট লাগবে, তখন আমি চিন্তা করেছি যে না, অর্থাৎ এই গুঞ্জনটা অনেক আগের। হ্যাঁ, সিদ্ধান্তই বলা চলে, হয়তো বাস্তবায়ন পরে হয়েছে। তারা এনসিপিতে যাবেন, তাহলে আমি কি করব? তাহলে আমি তো রাজনৈতিক দল করতে চাই। এই নির্বাচনের ঠিক পরেই, হ্যাঁ, নির্বাচনের পরেই আলাপগুলো শুরু হয়েছে আর কি। তো আমি সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে আমি দল করব। তখন আমি যারা দল করতে আগ্রহী তাদেরকে নিয়ে দলের দিকে আগাই। আর আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ ভাই, যিনি সদস্য সচিব বাংলাদেশে রয়ে গেছেন, তিনিও মনে করতেন দল গঠন করা উচিত, বাট সেটার মোমেন্টাম এখন নাই। ফলশ্রুতিতে তিনি ছোট কোনো দল করা উচিত এটা সমীচীন মনে করেন নাই। ফলে তিনি কিন্তু তার ইথিক্যাল জায়গায় রয়ে গেছেন যে সে কিন্তু বাংলাদেশকেই আঁকড়ে ধরে আছেন, সে কিন্তু মানে তার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ কোনো পার্টিতে যে যুক্ত হন নাই। এই জায়গা থেকে সে নৈতিকভাবে সঠিক যে সে বাংলাদেশই রয়ে গেছেন। বাংলাদেশকে যেই অর্থে আমরা তো মিড ক্যাটাগরির পলিটিক্যাল পার্টি চিন্তা করতাম, ওইটা করার এখন বাস্তবতা নাই, ফলে তিনি পার্টিতে যান নাই। অর্থাৎ এই যে এই ভাঙা গড়ার মূল কারিগর কিন্তু এখানে এই এনসিপিতে চলে যাওয়ারকে কেন্দ্র করে হয়েছে। এই যে আপনারা নতুন দল করলেন, এতে আসলে মানুষের লাভ কি? আমরা তো জানি যে অনেক পার্টি আছে বাংলাদেশে, যে ওয়ান ম্যান আর্মি, হ্যাঁ,
ওইভাবেই পরিচিত হয়, সম্মানও পায়, সুযোগ সুবিধাও পায়, এরকম কোনো উদ্দেশ্য আপনার আছে কিনা? এক নাম্বার মানে লাভের আলাপে যাব, পাবলিকের লাভের আলাপে তার আগে বলে বলে নেই আমি ওয়ান ম্যান আর্মি পার্টি বানাইতে চাই না। কারণ আমি তো বাংলাদেশের শুধু একজন সংসদ সদস্য হইতে চাই না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চাই, এবং সেটা এই জেডিপি থেকেই হইতে চাই। এই রাজনৈতিক দলকে বড় করে সেই বাস্তবতা নিয়ে তারপরে হইতে চাই। তার মানে আমার এই দল থেকে অন্তত 151 জন এমপি লাগবে। ফলে আমি নিজে এমপি হইলে তো আমার ওই টার্গেট ফিল আপ হবে না। আর দ্বিতীয়ত আমার তো 30-40 জন মন্ত্রীও লাগবে। ফলে এই দলকে ওই বাস্তবতায় নিয়ে যেতে চাই। সেটা 10 বছর সময় লাগুক, 15 বছর সময় লাগুক, এটাই আমি আমার জীবদ্দশায় নিয়ে যেতে চাই, এবং সেটার অ্যাকশন প্ল্যানগুলো আমি ড্র করতেছি এবং ওই অনুসারে আমরা কাজও করব, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে পাবলিকের লাভ কি। পাবলিকের লাভটা দেখেন, অভ্যুত্থানের সময় যেই আলাপটা সবচেয়ে বেশি ভাইব্রেন্ট ছিল সেটা হচ্ছে এই সরকার পতনের পরে একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, যেটা আমরা আমাদের ভাষায় বলি নতুন ধারার রাজনীতি লাগবে। এখন বাংলাদেশে যদি বলেন, বাংলাদেশে কোনো নতুন ধারার রাজনীতি নাই। একটা বিএনপি আর একটা জামাত, এবং এই দুইটা জোট আছে, তাদের জোট সঙ্গী আছে, বা অনেকে অ্যামালগেশনেও গেছে তাদের সাথে। এই দুইটা রাজনৈতিক দলই অনেক পুরাতন রাজনৈতিক দল। এবং আপনি যদি তাকান, এখন ধরেন সবচেয়ে বার্নিং ইস্যু বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের যে সংস্কার ইস্যু, হিস্ট্রিক্যালি এবং নীতিগতভাবে যদি তাকান, বিএনপি এবং জামাত এই দুইটা দলই নীতিগতভাবে সংস্কার বিরোধী দল বা সংস্কারের পক্ষে না। আপনি যদি দেখেন যে এই অভ্যুত্থানের আগে জামাত কখনোই তাদের প্রাইম এজেন্ডা হিসেবে সংস্কারের কথা বলে নাই, এবং তাদের যে ইডিওলজি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ইডিওলজি, এটার সাথে এই জুলাই সনদের খুব বেশি যে সম্পর্ক আছে এমনও না। অনেক জায়গায় কনফ্লিক্টও করতে পারে, কিন্তু তারা ধরেন এটার পক্ষে দাঁড়ায় গেছে কেন? তারা এটা রাজনৈতিকভাবে এটার সুবিধা। বিএনপি ধরেন তার 1 সালের কথাই যদি বল, মানে সে একটা 32 দফা ধরেন দিছে, এটা তো দেওয়ার জন্য দিছে। সে ধরেন ইসের সময়, হ্যাঁ সরি, এখন দিছে 31 দফা। 32 দফা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল 32 দফা 2001 সালে ইলেকশনের সময়। সেই 32 দফা তো সে বাস্তবায়ন করে না। সে দেওয়ার জন্য দেয়, সে পিওর একটা ক্ষমতায় যাইতে হবে এই জন্য একটা কিছু বলতে হবে, সে তো ওন করে না। ফলে আমরা বলতেছিলাম কথা এবং কাজ, অর্থাৎ যে প্রতিশ্রুতি দিবে সেই অনুসারে কাজ করবে, এরকম একটা নতুন ধারার রাজনৈতিক শক্তির উত্থান এখানে দরকার। এটা হলো 1 নাম্বার পয়েন্ট, যেটা হবে তাহলে পাবলিক উপকৃত হবে। আর দ্বিতীয়ত, আমাদের এইখানে আমরা যেমন বলতেছি, জেডিপি বলতেছি যে সোশ্যাল ডেমোক্রেসি ইন বাংলাদেশ কনটেক্সট, আমাদের ইডিওলজিটা কী হবে? এখানে বাংলাদেশি ন্যাশনালিজম আছে, বাঙালি ন্যাশনালিজম আছে, এখানে ইসলাম ইজম আছে, কিন্তু এখানে সোশ্যাল ডেমোক্রেসিটা সেই অর্থে নাই। এখনকার প্রেক্ষিতে ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রেসিভ পলিটিক্স হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি। ইউরোপের অভিজ্ঞতা যদি দেখেন, ইউরোপে হচ্ছে সমাজতন্ত্র ফল করছে, ব্যর্থতা খুব সুস্পষ্ট। এরপর উদারতাবাদ আসছে, উদারতাবাদের লিমিটেশনগুলো মানুষের কাছে খুব সুস্পষ্ট হয়ে গেছে যে এই উদারতাবাদ দিয়ে তো আপনি ট্রাম্প বানাবেন, আসলে আরও কিছু ট্রাম্পের উৎপত্তি হবে, যারা পাগলামি করবে, বোম মারবে, মানবতার বিরুদ্ধে ধরেন যে যত ধরনের ধ্বংসযজ্ঞ করা যায় সেটা তারা করবে। ফলে এই দুইটার অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা জায়গা, একটা ভাবাদর্শ আসছে সোশ্যাল ডেমোক্রেসি। বাংলাদেশে এটার সাথে আর একটা জিনিস যুক্ত আছে, এখানে নির্বাচনবাদী যে ইসলামপন্থী দলগুলো আসছে তারাও কিন্তু তাদের লিমিটেশনটা দেখে ফেলছে। এই ইলেকশনে যদি দেখেন যে জামাত বা অন্যান্য ইসলামী দলগুলো এসে বলতেছে যে তারা ক্ষমতায় গেলে অন্তত ইনিশিয়ালি তারা একটা ইসলামিক স্টেট বানাবে না, তারা একটা কল্যাণ রাষ্ট্র বানাবে। তার মানে তারা অন্তত এখনকার প্রেক্ষিতে ধরে নিচ্ছে তাদের ওই ইসলামিজমটা এখানে খাওয়ানো সম্ভব না। তো সবাই সবার লিমিটেশন সম্পর্কে ওয়াকফিয়াল। এই যে 3টা পক্ষ, 3টা ভাবাদর্শই এখানে স্যারেন্ডার করতেছে, এইটার মানে ওয়ে আউটটা কী হবে? এখান থেকে উত্তরণের উপায় কি? আমরা মনে করি উত্তরণের উপায় হলো সোশ্যাল ডেমোক্রেসি, যেখানে নাগরিকদের প্রায়োরিটি দেওয়া হবে, নাগরিকদেরকে কেন্দ্র করে রাষ্ট্র গড়ে উঠবে, তাদের অধিকারকে কেন্দ্র করে। ফলে যদি সোশ্যাল ডেমোক্রেসি এখানে আসে, বাই ডিফল্ট এখানকার মানুষ উপকৃত হবে। এই 2টা সেন্সেই আমি বলতেছি যে আমাদের পার্টি বড় হলে, ক্ষমতায় গেলে এখানকার মানুষ উপকৃত হবে। আপনি বলছিলেন আপনি প্রধানমন্ত্রী হবেন। যদি বাস্তবতা বলি, তাহলে আমরা যদি বলি স্বাধীনতার পরে আমরা কিন্তু দেখেছি যে জোটভুক্ত যে রাজনীতির ইতিহাস বাংলাদেশের, এর বাইরে আসলে তেমন কিছু করতে পারেনি। এবং আপনি হয়তো আমার সাথে একমত হবেন, আমরা যদি 2026 সালের নির্বাচনটাও দেখি, এখানে এনসিপি যদি জোটগতভাবে না যেত, অনেকে যেমন এখন বলছেন যে তারা হয়তো 1-2টি আসন হয়তো পেতেন না। তো সেই অর্থে এনসিপি এত বড় একটা শক্তি 24 গণঅভ্যুত্থানে ছিল, সেখানে আপনার বিভক্ত একটা শক্তি, আসলে আপনারা জোটবদ্ধতার বাহিরে গিয়ে কী করতে পারবেন? সুন্দর কথা বলেছেন। আমি আপনাকে কিছু এখানে যুক্ত করা খুব জরুরি মনে করছি। আপনি বলছেন যে এনসিপি কোনো সম্ভাবনা তৈরি করতে পারে নাই নিজে স্বতন্ত্র অবস্থায় থেকে। এনসিপি বাংলাদেশের হিস্ট্রি যদি আপনি দেখেন, এটাই একমাত্র ব্যর্থ প্রজেক্ট। এর আগে যতবার
গণঅভ্যুত্থান বা বড় আন্দোলন হয়েছে, এবং পৃথিবীর ইতিহাসে এটা খুব কমন, যারা নেতৃত্ব দেয় তারাই ক্ষমতায় যায়। এটা আমাদের 71 সালেও হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বেই তো মুক্তিযুদ্ধটা বড় মোটা দাগে হয়েছে, তারাই ক্ষমতায় গিয়েছে। 90তেও তাই দেখবেন, পৃথিবীর ইতিহাসে এভাবেই হয়। 47-এ মুসলিম লীগ ক্ষমতায় গেছে না, এরপরে পটপরি দেশ গঠনের পরে এটাই হয়। কিন্তু এবার হয় নাই, কারণ হচ্ছে এবারও হয়তো মানুষের তীব্র আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমাদের সকল যারা লিডারশিপ ছিল তাদের তীব্র লোভের কারণে এই জিনিসটা আমরা করতে পারি না। এনসিপি তো যদি এনসিপি, আমি বলতেছি, যদি এনসিপি তার স্বতন্ত্র সত্তা ধরে রেখে কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে না ঢুকে, অর্থাৎ সে করাপশনের যদি না জড়াইতো, যদি এইখানে জাস্ট দাঁড়াই থাকতো, তার মানুষের কাছে যাইতে হইতো না, মানুষ তার কাছে আসতেছিল। আপনি অভ্যুত্থানের পরে প্রথম 3 মাস আপনি চিন্তা করেন, মানুষ নিজ দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এই দেশে, রাত জেগে জেগে পাড়া মহল্লা পাহারা দিয়েছে, মানুষের ওই স্পিড ছিল যে বেড়াটা চেঞ্জ করতেই হবে। কিন্তু 3 মাস পরে 4 মাস পরে সে আবিষ্কার করতেছে তার নেতারাই ঠিক নেই, তখন তাকে সে আস্তে আস্তে ছুঁড়ে ফেলে দিতে শুরু করেছে। যদি এনসিপি এইখানে ওই জায়গাটা ধরে রাখতো, মানে এনসিপির তৎকালীন সময়ের নেতারা যদি ধরে রাখতো, অবশ্যই এইখানে এই শক্তিটি বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্টলি ক্ষমতায় যেত। এখন আমাদের ব্যাপার কি? এখন আমাদের ব্যাপারটা অনেক কঠিন হয়ে গেছে, ওই সিচুয়েশনটা এই মুহূর্তে নাই। তাহলে আমরা আসন্ন যেই গণ আন্দোলন হবে, গণ অভ্যুত্থান খুব শীঘ্রই হয়তো হবে না, এটা আমরা জানি না, কিন্তু গণ আন্দোলন যে হবে, এটা তো বিএনপির যে এখনকার হাবভাব, এটা দেখলে খুব ক্লিয়ার বোঝা যায়। তারা জাস্ট 2 মাস আগে যেই গণভোট হয়েছে তা সেই গণভোটের ম্যান্ডেটকে অস্বীকার করছে। এইখানকার যে পরিবারতন্ত্রের ব্যাপারে মানুষের এত অ্যালার্জি, সেই পরিবারতন্ত্রের উচ্ছেদ তো দেখা যাচ্ছে না। আমরা একটু পরে আসবো ব্যাপারে, আমি একটু এখানে জানতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে এনসিপির ব্যর্থতা, কিন্তু আমরা তো জানি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে কিন্তু এনসিপি গঠন করা হয়েছে, কিন্তু 1947-এর আগে কিন্তু মুসলিম লীগ ছিল, আবার একই সাথে 1971 আগে কিন্তু আওয়ামী লীগ ছিল। তো আগে থেকে তারা দল ছিল, এই জন্য তারা কিন্তু পরবর্তী সরকার গঠন করতে পেরেছে। কিন্তু এনসিপি কিন্তু গণঅভ্যুত্থানের পরে তৈরি হয়েছে, হয়তো সেই জায়গায় তারা পারেনি। আবার আমরা যদি একদম মোটা দাগে দেখি, তাহলে এনসিপি যারা নেতৃবৃন্দ আছেন, তাছাড়াও কিন্তু বিএনপি জামাত সেখানে তারা পরোক্ষভাবেই সরাসরি না যুক্ত থাকলেও নামে তারা কিন্তু যুক্ত ছিল। সেই অর্থে আসলে এনসিপি সরকার গঠন করতে পারবে বা বিপ্লবটা তাদেরই হতে, এটা আসলে আমি আবার আপনাকে একটু রিকল করার চেষ্টা করি। সবসময় তো দল একভাবে হয় না, বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে, তার এই অভ্যুত্থানের সময় সমন্বয়ক ছিল, একটা বডি ছিল, তারা একভাবে মানুষের সামনে জিনিসটা প্রেজেন্ট করেছে, বাট এখানে যুক্ত হয়েছে এদেশের আপামার জনগণ। মানুষ কখনো নতুন করে তো পয়দা হয় না, ওই সময়টায় যে মানুষটা থাকেই তারা নতুনকে আগায় দেয়। আপনি যদি চিন্তা করেন, যখন এই ছাত্ররা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে প্রথম আলাপটা শুরু করে, তখন এখানকার যে বিএনপির নেতারাও বসে এরকম একটা কোনো জিনিস হলে তারা এখানে হেল্প করবে। এখানকার স্টেট, এখানকার যে ফরেন মানে স্টেক হোল্ডার যারা আছে, সবাই চেয়েছে যে এই পুরাতন ধাঁচের রাজনীতির বাইরে একটা নতুন রাজনীতি দাঁড়াক, এবং তারা আস্থা রাখতে চেয়েছে এই লিডারশিপের উপরে। কিন্তু আমি যেটা বলতেছি যে তারা এইটাকে ক্যারি ফরওয়ার্ড করার যেই জায়গাটা, সেইটা তারা করেনি। আপনি জাস্ট ইমাজিন করেন, এই সময় যদি তারা ইন্টিগ্রিটি ধরে রেখে পাবলিকের পক্ষের ভয়েস তারা হয়ে উঠতেন, তাইলে অবশ্যই তারা ক্ষমতায় যেতে পারতেন। কিন্তু আপনি, এটার তো আমাদের সুন্দর একটা উদাহরণ আছে, ওসমান হাদি ভাইয়ের আসলে ক্যাপাসিটি কতটুক ছিল, তার তো কোনো বড় ব্যাকআপ ছিল না, তার সাথে অনেকগুলো লিডার ছিল না। এখন ধরেন আমরা জুমা কিংবা জাবেরকে চিনি, তখন জুমা জাবেরও ওইভাবে লাইমলাইটে ছিলেন না। তাইলে আমি শুরুর দিকের কথাগুলো বলছি, মানে কাউকে ছোট করার জন্য বলছি না। তাহলে হাদি ভাই তো দেখাই গেছেন যে, এবং হাদি ভাই তো অভ্যুত্থানের সময় বড় কোনো ক্যারেক্টার ছিলেন না, 8-10 জন আর 20 জন আন্দোলনকারীর মতো তিনি একজন আন্দোলনকারী ছিলেন। তাহলে সে যদি এসে ইনসাফের পক্ষে দাঁড়ায় থেকে এভাবে পাবলিককে উদ্বেলিত করতে পারে, পাবলিক তার পক্ষে দাঁড়াইতে পারে, তাহলে আপনি কেন মনে করছেন যে তারা যদি রাইট ট্র্যাকে থাকতো, অভ্যুত্থানের নেতারা, তারা ক্ষমতায় যেত না? অবশ্যই ক্ষমতায় যেত। তখন এই যে আজকে যারা বিএনপি, আজকে যারা জামাত ইসলামী, তারাই তাদেরকে আগায় দিত। তাহলে এনসিপি কি এখন রাইট ট্র্যাকে আছে কিনা? আমরা তো দেখছি যে আপনার বাংলাদেশ থেকে অনেক এনসিপিতে গেল। নেভার। এনসিপি তো ধরেন যে যেই জায়গাটা ছিল, সে হয়তো এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার হাতে এখন নতুন সংবিধান হইতো, এই জাতিকে নতুন এক বাংলাদেশ উপহার দিত। সেটা তো সে প্রথমত নিজে ধ্বংস করছে, এরপর দ্বিতীয় যেই জায়গাটা সে করছে যে পুরাতন রাজনৈতিক দলগুলোর লেজুর সে হয়েছে। আমরা তো বলছি পুরাতন ধাঁচের রাজনৈতিক দলগুলোর বাইরে নতুন রাজনৈতিক শক্তি এখানে দরকার ছিল। সেইটা না হয়ে তারা এই যে বিদ্যমান যে পুরাতন ধাঁচের রাজনৈতিক দলগুলো ছিল, সেইটার লেজুর হয়েছে, সেটার সুবিধাভোগী হয়েছে। তাদের ভোটে টাকায় তারা নির্বাচন করে সংসদে গিয়েছে একটা লিমিটেড পরিসরে,
ফলে ওই সম্ভাবনাটা তাদের দিয়ে আর হবে না। এজন্যই জেডিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, এবং এইখানে আমরা বলছি না যে এটা আমরা ক্লেইমও করি না যে জেডিপি একমাত্র সেটা। এখানে জেডিপি না হয়ে আরও সক্ষমতা নিয়ে অন্য কেউ এসেও সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে, তাহলে আমরা তাদেরকে সহায়তা করব, তাদের সাথে কাজ করব, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা বলছি এই দুই পেরিফেরির বাইরে আরেকটা, দুই যে বলয় আছে দুইটা বলয়ের বাইরে আরেকটা বলয় এখানে উত্থান ঘটানো, এটা বাংলাদেশের স্বার্থের জন্য জরুরি। আপনি আওয়ামী লীগকেও নাইলে মানে ফেরাতে পারবেন না, এবং এইখানকার যে কি ফ্যাক্টর না থাকার কারণে এখন যেটা দেখেন জাতীয় স্বার্থগুলো দুইটা বলয়ের রশি টানাটানিতে পরিণত হয়েছে। গণভোটের মতো ম্যান্ডেটকে কিন্তু এখানে অস্বীকার করার মতো প্রবণতা তৈরি হয়েছে। এটা হয়েছে শুধুমাত্র এবং এই দুইটা পুরাতনদের মধ্যে একটা সমঝোতা থাকে, এই পুরাতনদের মধ্যে একটা সমঝোতার মধ্য দিয়েই জাতীয় স্বার্থগুলো এখানে ডিস্ট্রয় হচ্ছে। আমরা যদি মোটা দাগে ধরে নিই যে আপনার যে পার্টি, সেই পার্টি করার পেছনের যে কারণ, সেখানে একটা কারণ এরকম যে বাংলাদেশের কিছু অংশ আসলে এনসিপিতে যার কারণেই মূলত এই বাস্তবতা তৈরি হয়েছে। আপনি আবার বলছিলেন যে তারা নির্বাচনের সময় জামাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। জামাতে না গিয়ে তারা আসলে এনসিপিতেই কেন গেল তাহলে? আচ্ছা, এক নাম্বার এটা তো যদি তাদের কাছে জিজ্ঞেস করেন তাইলে সবচেয়ে ভালো উত্তরটা পাবেন। এবং আমরা সামাজিক যোগাযোগ অনেক সময় দেখতে পাই যে অধিকাংশ এক্স শিবির তারা আসলে এনসিপিতে যাচ্ছে। এটা জামাতেরই প্ল্যান কিনা যে যারা এক্স শিবির তারা আসলে এনসিপিতে গিয়ে এনসিপিটা পড়ে নিয়ে নেবে? আচ্ছা, এইটা এক্স্যাক্ট উত্তর তো আমরা যারা বাংলাদেশ থেকে ওখানে গেল তারা নিজেরা বলতে পারবেন যে তারা কেন গিয়েছে। আর এখানে জামাতের কোনো প্ল্যান আছে কিনা এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, যেহেতু আমি জামাতেরও পার্ট না, এনসিপিরও পার্ট না। বাট একটা গুঞ্জন তো আছে, এবং যেই ক্যারিকেচার এখন দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এইখানকে একটা যৌথ সম্পাদনা প্রক্রিয়া চলতেছে, যে এনসিপিকে তারা এখন তাদের যুব উইং হিসেবে গড়ে তুলবে আস্তে আস্তে, এবং যদি তারা তাদের জামাত ইসলামী এই ব্র্যান্ডিংয়ে যদি তাদের কোনো প্রবলেম হয় তখন তারা এনসিপিকে টেক ওভার করে এটাকেই তারা সামনে নিয়ে যাবে, এরকম প্ল্যান তাদের থাকতে পারে। বাট এক্স্যাক্টলি আমি আসলে জানি না। আমরা যেমনটি দেখছি এখন সরকারের প্রেস সচিব তিনি বলেছেন যে 2 মাসের মধ্যে সরকারের প্রতি মানুষের জনগণের যে আস্থা সেটি ফিরে এসেছে। আস্থা কখন হারালো আর কখন ফিরে আসলো, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, জ্বালানি তেল থেকে শুরু করে বিভিন্ন কিছুতেই সরকারের সমালোচনা আছে। বিরোধী পক্ষ তারা অভিযোগ করছে যে সরকার গণভোট মানছে না, গড়িমসি করছে বিভিন্ন বিষয়তে। এভাবে কি বলবেন? এক নম্বরে বলবো এখানে সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষেরই একটা সমঝোতার মধ্য দিয়ে একটা সুন্দর কুসুম কুসুম মানে রাষ্ট্র পরিচালনা চলছে। এটা এই কারণে বলছি যে এখনকার যেই মূল চ্যালেঞ্জ, একটাই 15-20 বছর পরে কার্যত একটা ডেমোক্রেটিক সরকার আসলো, যেখানে যেই ইয়াংরা নেতৃত্ব দিয়েছে বা যাদের রক্তের বিনিময়ে এই সরকার মানে প্রক্রিয়া হিসেবে আসতে পারছে, তাদের একটা বড় অংশ এখনো বেকার, তাদের চাকরি বাকরি বা আয়ের উৎস নাই। এবং গত 15 বছরে এখানে ইন্ডাস্ট্রিকে কার্যত হয় দমিয়ে রাখা হয়েছে বা উঠতে দেওয়া হয় না, এবং পুরাতনগুলো খুব ক্ষয়িষ্ণু অবস্থায় আছে। ফলে এখানকার নতুন ইন্ডাস্ট্রিগুলোকে বা নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে এখানে। কিন্তু দুইটার ব্যাপারেই এখানকার সরকারি দল এবং বিরোধী দল কারোর মধ্যে কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তারা যেই জিনিসটা সলভ হয়ে যাওয়া, যেটা গণপরিষদে আলাপ হবে, সেই জিনিসগুলো নতুন নতুন করে বারোয়ারি বিতর্কের মতো করে সংসদে তারা একটা বারোয়ারি রসালো বিতর্ক করছেন এবং টাইম পাস করছেন। একজন রিকোয়েস্ট করতেছেন আর একজন সংবিধান দেখাচ্ছেন। এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আমাদের টাইম নষ্ট হচ্ছে, আমাদের মূল জায়গাটা ফোকাস হচ্ছে না। ফলে সরকারের সফলতা ব্যর্থতা একটুকু যে সে বিরোধী দলকে সুন্দর একটা ম্যানেজেবল প্রক্রিয়ার মধ্য দিয়ে চালাই নিতে পারতেছেন, এটাই সবচেয়ে বড় সফলতা। এইখানে বিরোধী দল আসলে একটা ট্র্যাপে পড়েছে কিনা? তারা তো নির্বাচনী ইশতেহার দিয়েছে, এখন সেই ইশতেহার বাস্তবায়ন করতে হবে। এর কারণে আসলে সরকারের যে মন্ত্রী আছে তাদের কাছে ধর্ণা দিতেই হবে, এটি একটি কারণ। আবার এর সাথে গণভোটের যে ব্যাপারটি সেটিও তাদের আসলে দাবি করে আদায় করে নিতে হবে। সে জায়গাতে আসলে তাদেরকে তো লিয়াজু করে ছাড়া কোনো উপায় আছে কি? না, এইটা তো ধরেন যে জামাত ইসলাম ইটসেলফ একটা ট্র্যাপ। এই অর্থে ট্র্যাপ ধরেন যে জামাত যদি এর চেয়ে বেশি ভয়েসে কথা বলা শুরু করে তখনই বলবে এই তোমার তো 71 ইস্যু আছে বা এই আওয়ামী লীগকে ডেকে আনবো কিন্তু। ফলে এইটা মানে এই ইটসেলফ, এই পার্টি ইটসেলফ, এটা একটা ম্যানেজেবল প্রক্রিয়ার মধ্যে রাখার মতো এই জিনিস, এটা রাখাটাই সুন্দর। এই জন্যই আমরা বলতেছি যে বাংলাদেশে যদি এই দুটার পাশাপাশি, আমরা পাশাপাশি শব্দটা বলতেছি, আর একটা কি ফ্যাক্টর পলিটিক্যাল পার্টি বা শক্তি বা জোটের উত্থান ঘটানো না যায়, তাহলে বাংলাদেশের আগামীর দিন খুবই অন্ধকার। এইখানে যদি বাহিরের শক্তিগুলো মিলে এইখানে যদি একটা
মানে যুদ্ধক্ষেত্র তৈরি করে ফেলে, তখন এইখানকার পলিটিক্যাল পার্টিগুলো এটার ব্যাপারে পাবলিককে মোবিলাইজ করে এটা প্রোটেক্ট করার ব্যাপারে কোনো ধরনের সিচুয়েশন তারা তৈরি করতে পারবে না। এইটা শুধুমাত্র যে আপনি মনে করেন না যে দুইটা পার্টির সমঝোতা, এটা বহির্বিশ্বের যে স্টেক হোল্ডার তাদের সাথেও একটা সমঝোতার ভিত্তিতে বাংলাদেশকে এরকম একটা নড়বড়ে অবস্থায় কিন্তু রাখা হচ্ছে এবং সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ফলে আমরা খুব ক্লিয়ারলি বলতেছি এখানকার মায়ানমার, হিল ট্র্যাক্স, রোহিঙ্গা, এই নানা ইস্যু, এখানকার মানবাধিকার কমিশনের অফিস হয়, এই সবগুলো মিলে যদি আপনি চিন্তা করেন, আমরা যদি এখানে খুব শক্তিশালী রাজনৈতিক শক্তির উত্থান এবং যারা আছে তাদেরকে সুদৃঢ় অবস্থান তৈরি করতে না পারি এবং পাবলিকের সাথে তাদের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করতে না পারি, তাহলে আমাদের খুব ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হবে। এবং এই যে বিএনপি গণভোটের ম্যান্ডেটকে অস্বীকার করছে, এটা আমাদের জন্য অ্যাসিড টেস্ট। যদি এখানে বিএনপি এই গণভোটের ম্যান্ডেট অর্থাৎ পাবলিকের সিদ্ধান্তকে যদি সে বৃদ্ধাঙ্গুলি দেখায় টিকে যেতে পারে, তাহলে সবার কাছে সিগন্যাল চলে যাবে যে এখানে পাবলিক ম্যাটার করে না। এমনটা তো হতে পারে যে এই যে নতুন নতুন পরিস্থিতির সৃষ্টি হওয়ার ভয়ে অনেকে আসলে আন্দোলন করবে না। জামাতও হয়তো তারা চিন্তা করবে যে এই মুহূর্তে যদি সরকার পড়ে যায় তাহলে তো এখানে অপশন তো তারা হতে পারছে না, কারণ তাদের অনেক লিমিটেশন আছে। এইটা হলো এসি রুমের পলিটিক্স। এখন যেটা চলছে সংসদে, এটা তো এসি রুমের পলিটিক্সে তুমিও কিছু বিরোধিতা করবা, আমিও কিছু শুনবো, কিছু শুনবো না। কিন্তু পাবলিকের সমস্যার সমাধান যখন না হবে, আপনার মনে থাকার কথা অভ্যুত্থানের সময় হাসিনা নিজেও কিন্তু কিছু কিছু ছাত্র নেতাদের সাথে এক ধরনের বলছিলেন যে আমাদের সমঝোতা হয়ে গেছে, সবাই ঘরে ফিরে যাও। কিন্তু মানুষ কি ঘরে ফিরে গিয়েছে? মানুষ কিন্তু ঘরে ফিরে যায়নি। এবং এই নিয়ন্ত্রণটা কোনো একক স্টেক হোল্ডার বা বিশেষ স্টেক হোল্ডার কোনো পাওয়ার পয়েন্ট না থাকার কারণে, এটা সারা দেশের মানুষের মাঝে ছড়ায় যাওয়ার কারণে কিন্তু এই হাসিনার যে পেটোয়া বাহিনী, পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী ছিল, তারা এটাকে ডিস্ট্রয় করতে পারেনি। আন্দোলন সাকসেস হয়েছে। ফলে এইখানে কুসুম কুসুম রাজনীতি আপনি করলেই যে মানুষ নীরব থাকবে, আপনার উপরে আস্থা নিয়ে এসে বসে থাকবে, এইটা তো হবে না। গণ আন্দোলন কোনো ব্যাকরণ মানে না। ও কোনভাবে স্পার্ক করবে এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। গণ আন্দোলন যদি আমি বলি যে এটা হওয়ার জন্য তো একটা নেতৃত্ব বা লিডারশিপ লাগে। সেক্ষেত্রে আমরা যদি বলি যে এনসিপি তারা তো এখন সরকারের একটা অংশ, মানে বিরোধী দল, এটা তো সরকারের অংশ। আবার বিএনপি তারা তো সরকারেই আছে, আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক। তাহলে তো কোনো সম্ভাবনাই নাই। তাহলে কি ম্যানেজের মধ্য দিয়ে চলবে? আমি আপনাকে বলি, বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল যে সম্ভব না, এই পারসেপশন আমাদের তৈরি হয়েছিল 28 অক্টোবর, যেই দিন পল্টনে আপনার বিএনপি নেতৃত্বাধীন জোট, সেখানে জামাত ইসলামের মতো দলগুলো ছিল, সাতদলীয় গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, বামপন্থী অনেকগুলো দল, অর্থাৎ বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে মিনিমাম ভয়েস দেয় এবং সকল রাজনৈতিক পক্ষগুলো সেদিন যৌথভাবে এখানে সমাবেশ ডেকেছিল ঢাকায়। এবং তাদের টার্গেট ছিল যে সরকারকে ফেলে দেওয়ার মতো একটা জায়গায় জিনিসটাকে নেওয়া। কিন্তু হাসিনা কিন্তু মাত্র আধা ঘন্টার অপারেশন চালায় সব ম্যানেজ করে ফেলছিল। এবং তখন বলেন বাংলাদেশের সামনে কি ছিল? এরপর একটা ইলেকশন হয়েছে, রাতের ভোট দিয়ে সুন্দর হাসিনা আবার ক্ষমতায় নিয়ে গেছে, ক্ষমতা টেক ওভার করছে। তার মানে আমাদের তো কোনো আশার আলো ছিল না। সেই জায়গার থেকেই তো জাস্ট সরকার গঠনের 6 মাসের মাথায় একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থান বাংলাদেশে হয়েছে। ফলে লিডারশিপ থাকা না থাকা দুইভাবেই গণ অভ্যুত্থান, গণ আন্দোলন সবই হইতে পারে। আপনার মূল ব্যাপারটা হচ্ছে পাবলিক এটার সাথে অ্যাটাচমেন্ট আছে কি নাই। যদি পাবলিকের পক্ষে থাকে সরকার, সরকার টিকবে। আর ট্রেনিং তো হয়ে গেছে কিভাবে গণ আন্দোলন করতে হয়। যদি পাবলিকের স্বার্থের বিপরীতে যায়, আবার এখানে আন্দোলন হবে। সবশেষ জানতে চাইবো, গণভোট তো একটা জাতীয় ইস্যু এবং মানুষ মনে করে 70% মানুষ তারা মনে করে প্রায় যে এটি আসলে বাস্তবায়ন করা দরকার এবং হ্যাঁ পক্ষে ভোটও দিয়েছে। যদি জোটবদ্ধভাবে আন্দোলনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার পার্টি জেডিপি কোন দিকে থাকবে? জেডিপি খুব ক্লিয়ারলি যে কথাটা বলছে যে আমরা এই দুই বলয়ের বাইরে একটা বলয় বানাইতে চাই, যেটা এই মুহূর্তে নাই। আমি এই মুহূর্তে কথা বলে ধরেন জুলাই সনদের পক্ষে কথা বলবো, এটা আমি আমার জন্য বলবো, জনগণের জন্য বলবো, কিন্তু পাবলিক রিড করবে এটা হচ্ছে জামাতের পক্ষ হয়ে বলছি। এবং এতে যেটা হবে যে এখানে নতুন কোনো রাজনৈতিক ধারা তৈরি হবে না। ফলে এক নাম্বার খুব ক্লিয়ার, আমরা জামাত কিংবা জামাত নেতৃত্বাধীন যে জোট, এই জোটের অধীনে কখনোই কোনো আন্দোলনে আমরা যাব না, এটা খুব ক্লিয়ার। কিন্তু আমরা এগুলো তো জাতীয় স্বার্থ, এগুলো নিয়ে আমরা কথা বলবো, কাজ করব। সেইটার জন্য আমরা আলাদা একটা পেরিফেরি, আলাদা একটা বলয় যেটা দেশের পক্ষে কাজ করবে এবং একটা বলয় তৈরির প্রচেষ্টার মধ্যে আছি। আমরা বিভিন্ন এই দুই বলয়ের বাইরে যেসব রাজনৈতিক ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে, উদ্যোগগুলো আছে, তাদের সাথে কথা বলছি এবং কিভাবে এইখান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে একটি ক্রিয়াশীল
আরেকটি পেরিফেরি, আরেকটি বলয় তৈরি করা যায়, সেই চেষ্টাটা আমরা করছি। সেইখান থেকে আমরা এই জাতীয় স্বার্থগুলো, জামাত এবং এনসিপির যে বলয়, সেই বলে আপনারা যাচ্ছেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে শক্তিমত্তা, এই শক্তিমত্তা অনুযায়ী আসলে সেই রকম কোনো বলে তৈরি করা সম্ভব কিনা যেটা সরকারকে ডিল করতে পারে? অবশ্যই সম্ভব, আমরা সেটা নিয়ে কাজ করছি। এটা ভিজিবল হতে তো স্বভাবতই একটু সময় লাগবে, এটা রাতারাতি পারবো না। আমাদের তো কেবল শুরু হলো, আমাদের পার্টির বয়স হয়েছে এখন 15 দিন। সো আমরা এটা একটু জার্নি করে আমাদের নিজেদের সুসংহত করা, অন্যান্য যেই দলগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি, এবং পাবলিককে এঙ্গেজ করতে হবে। আলটিমেটলি এই এঙ্গেজ করার মধ্য দিয়ে এরকম একটা জায়গা অবশ্যই তৈরি করা সম্ভব। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম নবগঠিত রাজনৈতিক পার্টি জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির যে আহ্বায়ক রয়েছেন নাঈম আহমদ, তার কাছ থেকে তার দলের যে ভবিষ্যৎ এবং বর্তমান পরিকল্পনা। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।